নমস্কার, আমি রিয়া। বাংলা গল্পভূমির একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে গল্পটা পড়তে চলেছি সেটা লিখেছেন অদৃশ বর্ধন, ৫ তারার ৫। এটা একটা ডিটেকটিভ স্টোরি। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন তাহলে আর দেরি না করে গল্পটাকে শুরু করা যাক। কবিতা বলল, ও ঠাকুরপো, কি ভাবছো? দোরগোড়া থেকেই দেখছিলাম। শিব নেত্র হয়ে রয়েছেন ইন্দ্রনাথ রুদ্র, কড়িকাঠের দিকে চেয়ে রয়েছে। চাহনি কড়িকাঠ ভেদ করে ঊর্ধ্বলোক প্রস্থান করেছে, অর্থাৎ ও ভাবছে। বড় সোফায় আর হয়ে শুয়ে কুনোয়ের ওপর চিবুক ন্যস্ত করে চিন্তালোকে অবস্থান করেছে। ভাবমগ্ন ইন্দ্রনাথকে আমি কখনো ঘাঁটাই না। কবিতা কিন্তু অন্য ধাতু দিয়ে গড়া। ঠিক এই মুহূর্তগুলো মকা পেলে ও কখনো ছাড়ে না, খোঁচা মারবেই। দেওর বৌদির এহেন সম্পর্ক ক্রমশ ক্ষীণ হয়ে আসছে বঙ্গ যুব সমাজে। রাজনীতির উত্তাপে বোধহয় সব শুষ্ক হয়ে যাচ্ছে। ঊর্ধ্বলোক থেকে নেত্রযুগলের দৃষ্টিকে মর্তে টেনে নিয়ে এলো ইন্দ্রনাথ। ধর্মর করে উঠে বসল। আপর্ণ হেসে বলল, কি সৌভাগ্য, একেবারে হরগৌরী যে। আমরা যেখানেই যাই দুজনে মিলে যাই। আমি আবার বউকে ছেড়ে থাকতে পারি না, আবার বউও আমাকে ছেড়ে থাকতে পারি না। এটা এখন বিশ্ববিদিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্ত্রৈণ বদনামও জুটেছে। তা জুটুক। ইন্দ্রনাথের এই সুভাষ সরোবরের গাছপালা ঘেরা নিবিড় নিকুঞ্জে ফি হপ্তায় দুজনে আসি। ব্যাচেলার বন্ধুকে সঙ্গে নিই। জানালা খুলে লেকের জল দেখি, মোলায়েম হাওয়া বক্ষণ করি। কবিতা সেই ফাঁকে ব্যাচেলারের ঘরদোর গুছিয়ে দেয়। রান্নাঘরের অবস্থাও দেখে নেয়, ভালো মন্দ রেঁধেও দেয়। কোথায় বালিগঞ্জ আর কোথায় বেলেঘাটা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস হয়ে যাওয়ার পর যাতায়াতের অসুবিধাটা ঘুচেছে। প্রতি সপ্তাহে চৌখাট পেরোনোর পরেই ইন্দ্র ঘুরিয়ে ফিরিয়ে টিটকারি ছুঁড়ে মারে আমাদের লক্ষ্য করে। কিন্তু তখন যে হাসিটাও চোখ মুখকে ভাসিয়ে দেয় তা আনন্দের হাসি। ওর হিরে চোখ ঝিকমিক করে ওঠে, গলার আওয়াজে খুশি উপচে পড়ে। ওর নিঃসঙ্গ উৎসব জীবনে আমরা দুজনে যে দুফোঁটা বৃষ্টির জল। সেই রবিবারের সকালেও আমি ওর টিটকিরি শুনলাম। এ কান দিয়ে ঢোকালাম, ও কান দিয়ে বের করে দিলাম। কবিতা কিন্তু পায়ে পায়ে ওর সামনে এসে দাঁড়ালো, চোখে চোখ রেখে বলল, বুঝেছি, পরিধ্যান করা হচ্ছে। কপট দীর্ঘ নিঃশ্বাস ফেলে ইন্দ্রনাথ বলল, নিখাদ উক্তি। হ্যাঁ, আমি একটা পরীর কথাই ভাবছি। মানুষ পরী? ওর পাশে বসে বলল কবিতা। হ্যাঁ, দুটো ডানা কেবল নেই, কিন্তু কি রূপ, কি রূপ বৌদি, দেখলে তোমার হিংসে হতো। রূপসী কবিতা তাতে বিন্দুমাত্র বিচলিত হলো না, বলল, সে কোথায় থাকে? ব্যারাকপুরে। কি করে? টিউশনি। কত বয়স? 24। সে কেন তোমার কাছে আসছে? তার একটা প্রবলেম নিয়ে। কি প্রবলেম? বিয়ের। কাকে বিয়ে করতে চায়? ব্যাংকের ম্যানেজারকে। ম্যানেজারের মতলবটা কি? সেটাই ধোঁয়াটে। মেয়েটিকে ভালোবাসে প্রাণ দিয়ে। তবে আর প্রবলেমটা কোথায়? সে আরো একটা মেয়ের সঙ্গে ঘোরাফেরা করছে। সে কি? ঝ্যাঁটা মারো,
ঝাঁটা মার অমন ম্যানেজারকে, এনে দাও আমার সামনে, খিংড়ে বিষ ছেড়ে দিচ্ছি। ঝাঁটা চালানোর অস্ত্রবিদ্যা লুপ্ত হয়ে চলেছে বঙ্গদেশ থেকে। তোমার যদি এখন জানা থাকে তাহলে মেয়ে পুলিশদের শিখিয়ে দিও বৌদি, কিন্তু এটা ঝ্যাঁটার কেস নয়। তবে ঘড়ি দেখলো ইন্দ্রনাথ, সমকোণে কাঁটা দুটো দাঁড়িয়ে আছে 9 আর 12 ঘরে। বলল, এই কাহিনীর রূপসী নায়িকাকে আসতে বলেছিলাম ঠিক 9টায়, টাটকা রিপোর্ট নেওয়ার জন্য, আবার তোমাদের দেখানোর জন্য। ত্রিভুজ প্রেমের গোলমালে মাথা গলাতে আমার ইচ্ছে নেই। তুমি গোয়েন্দা লেখকের বউ, অতএব নিজেও গোয়েন্দানি, তাই তোমরা যখন আসবে তাকে আসতে বলেছি। ইচ্ছে হলে কেসটা তুমি টেক আপ করতে পারো। আমি টায়ার্ড। কোনো পুরুষ যদি দুটো গার্লফ্রেন্ডকে খেলিয়ে যায় তাতে আমার কি? বাজার যাচাই করে নেওয়ার অধিকার সবার আছে। ছি 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 ছি, নারী জাগরণের যুগে তুমি মেয়েদের পণ্যদ্রব্য মনে করতে পারলে? মেয়েরা কি আলু পটল মাছ মাংস যাচাই যে করতে চায়? খিংড়ে তার বৌদি, সে এসেছে। লোহার গেট খোলার আওয়াজ শুনলাম, চটির চটাস চটাস শব্দ হলো। একটা সময় ছিল যখন দুরায়ত নূপুন্নিকন্ন সব চিত্ত চঞ্চল হতো। মেয়েরাও জানতো সলাদ চরণধরি শুনিয়ে বুক দুলিয়ে দেওয়ার কৌশল, জানতো অপাঙ্গ চাহনির ম্যাজিক। আজকালকার মেয়েরা বড্ড পুরুষালী হয়ে গেছে। ফুল আছে, ফুলের সুবাস নেই। এটা ওয়েস্টার্ন কালচারের প্রভাব, হিন্দি ফিল্মের ধাক্কা। উঠোন পেরিয়ে সিঁড়ির ওপর দিয়ে চটাস চটাস শব্দ এসে পৌঁছলো দরজার সামনে। বুঝি এক টুকরো জ্যোৎস্নার আবির্ভাব ঘটল সেই মিষ্টি সকালে। বাংলার মেয়েদের সম্বন্ধে একটু আগে আমি যা ভাবছিলাম তার সংশোধন দরকার হয়ে পড়ল মেয়েটিকে দেখে। টাকা পয়সার চিন্তা নিয়ে যেদিন থেকে মেয়েরা পথে বেরিয়েছে সেদিন থেকেই পুরুষের সঙ্গে তাদের টক্কর লেগেছে। ফলে নমনীয়তা, কমনীয়তা, লাবণ্য, লজ্জা ইত্যাদি ভালো ভালো বিশ্লেষণগুলো যেন মেয়েদের চেহারা থেকে উবে যাচ্ছে। রুক্ষ বাস্তব উবিয়ে দিচ্ছে এসেনশিয়াল এসেন্সগুলো। কিন্তু এই মেয়েটি তার ব্যতিক্রম। এর সারা শরীরে স্নিগ্ধতা যেন আকরের মতোই তাজা রয়েছে। পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকালে মন যেমন জুড়িয়ে যায়, এর নরম চোখ দুটোর দিকে তাকালেও সেই রকম একটা আবেশ শরীরে মনে জড়িয়ে যায়। রং ফর্সা হলেই সব মেয়ে সুন্দরী হয় না, কিন্তু এই মেয়েটি ফর্সা বটে, সুন্দরীও বটে, অথচ প্রসাধনের বাহুল্য নেই, এমনকি কানে দুল পর্যন্ত নেই। কবজিতে শুধু একটা সরু ঘড়ি, পরনে হালকা গোলাপি রঙের তাঁতের শাড়ি, ব্লাউজও সেই রঙের, কিন্তু কাটছাটের মধ্যে দর্জির আধুনিকতা দেখা দেয়নি। পায়ে রাবারের হাওয়াই স্লিপার, তাই এত চটাস চটাস আওয়াজ হচ্ছিল। সে নিশ্চয়ই আশা করেছিল ঘরের মধ্যে শুধু ইন্দ্রনাথ থাকবে, তাই আরো দুটো প্রাণী তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে দেখে একটু থতমত খেয়ে গেল। আকৃতিতে কিছুটা পল্লীবালার মতো হলেও আচরণে সে তা নয়। মুহূর্তেই দ্বিধা খসিয়ে ফেলে দুহাত তুলে নমস্কার করলো আমাদের তিনজনকেই। বলল নরম গলায়, আসবো? ইন্দ্রনাথ বলল, হাসবেন না তো কি বাইরে দাঁড়িয়ে থাকবেন? আপনারই কথা হচ্ছিল এতক্ষণ, বসুন এখানে। বৌদি, এর কথাই তোমাকে বলছিলাম। মাধুরী ঘোষ দস্তিদার, আর এই যে দুটি মূর্তিকে দেখছেন মিস ঘোষ দস্তিদার, এদের একজন আমার সাহিত্যিক বন্ধু মৃগাঙ্ক রায়, আর আরেকজন তার সারা জীবনের অপধর্মের সঙ্গিনী ম্যাডাম কবিতা রায়। কবিতা বলল, আহা, কথা কি ছিরি। বসো ভাই, তোমার নামটা এক্ষুনি শুনলাম, বেশ নাম, এই নামটা তোমাকে মানায়। তোমার প্রাইভেট লাইফের প্রবলেম একটু জেনে ফেলেছি বলে লজ্জায় পড়ে যাও না।
আমাদের এই তিনজনের মধ্যে কোনো কথাই চাপা থাকে না, প্রত্যেকে কনসাল্ট করি, অ্যাডভাইসও দিই। তা তোমার ভাবি বর নাকি একটা মেয়ের সঙ্গে লটপট করে বেড়াচ্ছে? একটু রাঙা হলো মাধুরীর ফর্সা গাল। দেখে বেশ লাগলো। আজকালকার মেয়েরা লজ্জায় রাঙা হতে ভুলে গেছে। রাঙা হওয়াটা একটা প্লাস পয়েন্ট, মাধুরী তা জানে। চোখ নামিয়ে নিয়ে সেকেন্ড কয়েক পরে সে বলল, হ্যাঁ। ঠাকুরপোর সামনে যা বলতে পারেনি তা আমার সামনে বলো, দরকার হলে চলো পাশের ঘরে যাই। তা দরকার হবে না। মাধুরী এবারে চোখ তুলেছে। এতটুকু নার্ভাস নয়। 2 হাত রেখেছে হাঁটুর ওপর, আঙুলে আঁচল পাকাচ্ছে না, বরং মেরুদণ্ড সোজা। সরল চোখ সোজা তাকিয়ে রয়েছে কবিতার দিকে। কোনো অন্যায় তো করিনি যে আড়ালে কথা বলবো। এত সোজা কথা এত সরলভাবে যে বলতে পারে তার মনে পাপ থাকতে পারে না। কবিতা হেসে ফেলল। এত রূপ নিয়ে মনের মানুষকে একা দখলে রাখতে পারছো না? সে কি তোমার চেয়ে রূপসী? একটু বুঝি অন্য মনস্ক হলো মাধুরী। সে অনেক স্মার্ট। তা হোক, কাছের জায়গায় ছেলেদের মিশতেই হয় মেয়েদের সঙ্গে, তা নিয়ে আমি ভাবি না। তবে ভাবছো কি নিয়ে? অন্য মনস্ক ভাবটা সরে গেল চোখ থেকে। স্পষ্ট উচ্চারণে থেমে থেমে মাধুরী বলল, রঞ্জন বেনামে হোটেলে ঘর নিয়েছে কেন? কেন অফিস থেকে বেরিয়ে সেই হোটেলে গিয়ে ওঠে? কেন সেখানে গেলে তাকে আর দেখা যায় না? রঞ্জনের পুরো নাম কুমুদ রঞ্জন ঘোষ। মাধুরী ওকে শুধু বলে রঞ্জন। বলে, তুমি শুধু রং লাগিয়ে গেলে আমার মনে। তোমার মনেও কোনো রং নেই, শরীরে তো নেই। মানুষটাকে মাধুরী খুব ছোটবেলা থেকে দেখেছে বলে এত স্পষ্টাস্পষ্টি কথা বলতে পারে। প্রেমের প্রথম পর্যায়ে যে মেয়ে ভালোবাসার মানুষটিকে বলে, ওগো তোমার শরীরে কোনো রং নেই, তার মতো মূর্খ মেয়ে ভূভারতেও আর নেই। কিন্তু মাধুরী রঞ্জনের প্রেম তো আজকের নয়। শরীরের রং যখন দুজনের কারোরই ছিল না, তখন থেকেই রং ধরেছে মনে। বড় পাকা রং, মলেও এ রং উঠবে না। তাই রঞ্জনের শরীর নিয়ে এত ঠাট্টা করে মাধুরী। ঠাট্টা করার মতো শরীরও বটে রঞ্জনের, শুধু তালপাতার সেপাই বললে কম বলা হয়। মুখের গড়ন লম্বাটে, চুলের কোনো বাহার নেই, নেই জামা কাপড়ের ছিঁড়ি ছাড়, একটা ঢলঢলে সাদা বুশার্ট আর ততোধিক ঢলঢলে সাদা ফুল প্যান্ট। অস্তাগর তার স্ত্রী হস্তের পরশ বোলালে তালপাতার সেপাইয়ের অঙ্গেও কিঞ্চিত সুষমা এনে দিতে পারে। কিন্তু রঞ্জন দর্জির সঙ্গে আড়ি করেছে অনেক দিন। কেনা জামা আর প্যান্ট দেদার পাওয়া যায় এবং অনেক সস্তাও হয়। অতএব কেন বেশি খরচা করতে যাবে? মাধুরী ওকে অনেক বলেছে, দেখো এটা দেখনের যুগ, আগে বাইরেটা দেখাও, তবে তো লোক তোমার ভেতরটা দেখতে কাছে আসবে। রঞ্জন ওর বিখ্যাত দাঁত বের করে হেসে হেসে বলল, আরে রাখো তোমার মেয়েলি লজিক। আমি কি মেয়ে ছেলে যে নিজেকে সাইনবোর্ড করে রাখবো? সোনার আংটি যদি বেঁকাও হয়, কাঞ্চন শিল্পী তার কদর জানে। যে করে না সে সোনা চেনে না, আর তার কাছে আমি যেতেও চাই না। চিরকালই এমনই ফটর ফটর বুকনি ছেড়ে এসেছে রঞ্জন। মুখে কোনো কথা আটকায় না। লম্বাটে করটি দেখে ছেলেবেলায় বাড়ির মেয়েরা হাসাহাসি করত, কিন্তু চুপ মেরে যেত করটির গ্রেসেলদের কেরদানি দেখে। একরত্তির ছেলের জিভ তো নয় যেন সানানো খুর, ব্রেন তো নয় যেন টকবকে লাভা। একটুকুও না রেখে এমন আতে ঘা মেরে কথা বলে যেত রঞ্জন যে পাড়া প্রতিবেশীরা থ হয়ে যেত। গালে হাত দিয়ে বলতো, বাবা এত কথা শিখলো কোত্থেকে?
এ ছেলে কিছু একটা হবে। কথায় রঞ্জনের সঙ্গে কেউ পেরে উঠত না, আজও পারে না। শুধু কথার ধোকর নয়, বুদ্ধিতেও চৌখস। বীরভূমের ছেলেদের ধমনীতে বীর রস থাকবে এটা স্বাভাবিক। শৌর্য বীর্য তাই কথাতেও ফুটে বেরোয়। দুনিয়ার কারও সে ধারধারি নয়। জিভ ছোটালেই সেটা হারে হারে টের পাওয়া যায়। তার আগে নয়। এমনিতে সে শান্তশিষ্ট, অমায়িক হাস্য বিশিষ্ট এক অতি সজ্জন্য পুরুষ। কিন্তু কাটে দিলেই কিন্তু সে অন্য পুরুষ। তখনও সে হাসে, কিন্তু হাসিতে তখন থাকে মিছরিক ছুরি, বচনে থাকে লাবার ফুলকি। শান্তিনিকেতনের হস্টেল লাইফে এই বচনের খুর চালিয়ে তছনছ করে ছেড়েছিল রঞ্জন। খোদ প্রধানমন্ত্রীও এক ঘরে এক মাদুরে সামনাসামনি থই পায়নি। ভাঙা ভাঙা বাংলায় ধমকেছেন, শেষে অন্য প্রসঙ্গে চলে গেছিলেন। প্রধানমন্ত্রীর তো যাকে করতে হয় তাকে সব সময় তো সোজা পথে চলানো যায় না। রঞ্জন কিন্তু শটান পথের পথিক। ওই তোমার লক্ষ্য মারো বলি উড়িয়ে দাও চাঁদমারি। কড়া বিবেকের শাসন তাই রঞ্জনকে বিপথে যেতে দেয়নি, কোনো লোভের ফাঁদেও পা দিতে দেয়নি। বিবেক ছাড়া কাউকে গুরু বলে মানেনি, মানবেও না। শান্তিনিকেতনের ছেলে, বীরভূমের ছেলে রঞ্জন যখন বড় হলো, পরপর অনেক পরীক্ষার বেড়া টপাটপ টপকে এসে ব্যাংকের ম্যানেজার হয়ে বসল। তখনও পাল্টালো না ওর স্বভাব আর চরিত্র, নীতিবোধ আর বিবেক। মাধুরীও আর ছোট খুকিটি নেই। শুধু মনে নয়, রং ধরেছে তার গোটা মনেও। শিউরির বড় পরিবারের মেয়ে সে। বোলপুরের পথে ঘাটে দেখা হতে হতে কখন যে লিকলিকে স্ত্রীহীন কালো রঙের মানুষটাকে মন দিয়ে ফেলেছিল তা সে নিজেই জানে না। শরীর যখন পল্লবিত হলো, যখন জ্যোৎস্না রাতে মন হুহু করে উঠতে লাগলো, যখন তালপাতার সেপাইয়ে দুদিন না দেখলে মনের ভেতর অদ্ভুত এক মোচড়ানো আবির্ভাব ঘটতে লাগলো, তখন, শুধু তখনই সে বুঝল এরই নাম প্রেম। রঞ্জনও তা বুঝেছিল, কিন্তু এতই রসকসী যে দুটো প্রেমের কথা গুছিয়ে বলতে পারত না, প্রেমের চিঠিও লিখতে পারত না। বিয়ের কথা উঠলেই খালি বলতো, দাঁড়াও দাঁড়াও, একটু গুছিয়ে নি। আর কি গুছবে? পাকা চাকরি, নামি ব্যাংক, মোটা মাইনে। এবার মালাটা বদল করে নাও না গো। আর কতদিন মাস্টারি করব? আমারও কি ইচ্ছে যায় না সংসার করার? এইরকম ভাবে সোজা কথা সোজাভাবে বলে এসেছে মাধুরী। হে তো দুদিনের মন দেওয়া নেওয়া নয় যে হিসেব করে আলতু হাটে গীত দিতে হবে। এক বাক্যা রঞ্জনকে কিন্তু কিছুতেই রাজি করাতে পারেনি। বিখ্যাত দাঁত বের করে হেসে হেসে বলল, কি বিয়ে পাগলা মেরে বাবা, দুটো দিনও তোর সইছে না। দাঁড়াও, কিছু একটা করছি। রেগে যেত মাধুরী। ততদিনে আমার স্বর্গের সিঁড়ি তৈরি হয়ে যাবে। ভালো তো, দুজনে হাত ধরাধরি করে সেই সিঁড়ি বেয়ে স্বর্গে গিয়ে সেখানেই মালাটা বদল করে নেব। বিয়ের মন্ত্র কে পড়বে জানো? নারদ। এভাবেই চলতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। দুজনে থাকে কলকাতার দুদিকের মফস্বলে। রঞ্জনের ডেরা বর্ধমানে, মাধুরীর ব্যারাকপুরে। রঞ্জনকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয় বলে শনি আর রবিবার ছাড়া মাধুরীর সঙ্গে দেখা করতে পারে না। শনিবার মাধুরী চলে আসে কলকাতায়। অফিস থেকে রঞ্জন বেরিয়ে ওকে নিয়ে যায় গঙ্গার ঘাটে। রবিবারে রঞ্জন চলে যায় ব্যারাকপুর। মাধুরীকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায় গান্ধী ঘাটে। গঙ্গা ওদের দুজনেরই প্রেম। গঙ্গার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতে দুজনকে খুব ভালো লাগে।
কিন্তু মাস কয়েক ধরে যেন একটু বেশি চুপচাপ মেরে থাকে রঞ্জন। বেশি খোঁচালে শুধু বলে, দাঁড়াও, শিগগিরই একটা নতুন নাম নিতে যাচ্ছি। কি নাম গো? এক্স রে। হ্যাঁ, এরকম এই নাম কেন? আমি হব অদৃশ্য রশ্মি, অদৃশ্য আলো হয়ে ঢুকে যাব একদম ভিতরে, যেখানে রয়েছে কঙ্কালের বীভৎস হাড়গোড়। কি বলছো? বাইরের চাকচিক্য দেখে এ মিয়া কোনোদিনও ভোলেনি, ভুলবেও না। রক্ত মাংসের রূপের আড়ালে রয়েছে হাড়ের কাঠামো, সেটাই আসল স্ট্রাকচার। অদৃশ্য রশ্মি দেখতে চায় কোথায় চির ধরেছে সেই কাঠামোয়। এসব হেয়ালির ব্যাখ্যা আর হাজির করেনি রঞ্জন, স্পষ্ট করে কিছু বলেনি। মাধুরী আর 5টা মেয়ের মতো নাছরবন্ধার মতো লেগেও থাকেনি। রঞ্জন কিছু বলতে চাইছে না। বেশ তো, সময় হলেই বলবে। না বলে যাবে কোথায়? মন খুলে কথা বলার মানুষ একজনই, মাধুরী। কিন্তু এহেন অটল প্রত্যয় চির ধরল হঠাৎ। সেদিন থেকেই ভয় কাঁটা হয়ে রয়েছে মাধুরী। ঘটনাটা ঘটল এইভাবে। স্কুলের একটা কাজে বিবিটি বাগ গেছিল মাধুরী। আগে থেকে বলা থাকলে প্রাণের মানুষটাকে বলে রাখা যেত। কাজ শেষ করে একটা আড্ডা টাড্ডা দেওয়া যেত। কিপ্টের পকেট বেশি ফাঁসানো যেত না, কিন্তু চার কচুরি তো খাওয়া যেত। কাজ শেষ হতেই 5টা বেজে গেল। ব্যাংকে গিয়ে আর লাভ নেই। রঞ্জন এতক্ষণে হাওড়ায় গিয়ে ট্রেনে চেপেছে। শিয়ালদার ট্রামে মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে, বাকি মানুষ পিলপিল করে হাঁটছে বউবাজারের স্ট্রিট ধরে। তাদের সঙ্গে মিশে গেল মাধুরী। ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে দিয়ে যখন কোলের বাজারের দিকে যাচ্ছে, তখন দেখল রঞ্জন হনহন করে ঢুকে গেল একটা 3তলা বাড়িতে। সে বাড়ির দোতলায় ঝুলছে পেল্লাই একটা সাইনবোর্ড, তাতে লেখা বিনয় লজ। হাঁ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মাধুরী। তারপর ভাবল, নিশ্চয়ই অফিসের কাজে ঢুকেছে ভেতরে। ব্যাংকের ম্যানেজার তো, অনেকে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট খোলে, হাইপোথিকেট করে। রঞ্জনকে এনকোয়ারি করতে যেতে হয় মাঝে মাঝে। এসব গল্প গঙ্গার পাড়ে শুনেছে। এখনো নিশ্চয়ই সে কাজ নিয়ে এসেছে। ঢুকুক, মাধুরীরও ঢুকতে কোনো ক্ষতি নেই। ব্যারাকপুরে ট্রেন অনেক, পরের ট্রেনটা ধরলেই হবে। একটু দেখা করে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বিনয় লজে সিঁড়িতে পা দিয়েছিল মাধুরী। 3 ধাপ ওপরে একটা ঘর, সেখানে পালিশ ওটা কাঠের কাউন্টারে বসে একজন বুড়ো বিড়ি টানছিল। পাঞ্জাবির যা চেহারা, ম্যানেজার বলেও তো মনে হয় না। বুড়ো হোক আর ছুঁড়ো হোক, সুন্দরী দেখলে একটু বেশি খাতির করে। মাধুরীকে দেখেই বিড়ি নামিয়ে বুড়ো চেয়ে রইল। মাধুরী বলল, এইমাত্র যিনি এলেন, ওর সঙ্গে একটু দেখা করা যাবে? কাঞ্চন বাবু, যান, উপরে যান। দোতলার বাঁ দিকে বারান্দায় শেষের ঘর, 3 নম্বর, 3 নম্বর। যেন ভূতের রাজা বর দিচ্ছে, এমনভাবে 3 নম্বর 3 নম্বর বলে চেঁচালো বুড়োটা। হাসি চেপে সামনের চটা ওটা কানা ভাঙা সিমেন্টের সিঁড়ি দিয়ে দোতলার 3 নম্বর ঘরের সামনে গিয়ে মাধুরী দেখল দরজায় তালা ঝুলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশ পাতাল ভেবেছিল মাধুরী। রঞ্জন তাহলে এখানে কাজে আসেনি, 3 নম্বর ঘরে এসেছে। কেন কেন সে কাঞ্চন নামে পরিচিত হলো? নিচে নেমে এসে বুড়োকে জিজ্ঞাসা করলো, কই দেখলাম না তো, দরজায় তালা ঝুলছে। তাহলে বেরিয়েছে। আশ্চর্য লোক মা, ঠিক এই সময় রোজ আসে, পিছনের সিঁড়ি বেয়ে বেরিয়ে যায়। কিছু বলতে হবে?
না না না, আমি ব্যাংকে দেখা করে নেব। হঠাৎ দেখলাম, তাই ভাবলাম একটু মুখটা দেখিয়ে যাই। তাই করো, আমার সঙ্গেও দেখা হয় না, এখানে তো বসি না। নেমে এসেছিল মাধুরী। রঞ্জনের অদ্ভুত রুটিন শুনে অবাক হয়েছিল। ও যে বর্ধমানে রাতে থাকে না, কলকাতায় হোটেলে ওঠে, তা তো বলেনি। নাম হারিয়েছে, তাও বলেনি। রাত কাটায় কোথায়, তাও তো বলেনি। পরের দিন ঠিক ওই সময় বিনয় লজের উল্টো দিকের ফুটপাতে হিন্দু মহাসভার বারান্দার নিচে দাঁড়িয়ে রইল মাধুরী। বিবিটি বাগের দিক থেকে এলো তালপাতার সেপাই। রঞ্জন চিরকাল মাথা হেঁট করে হাঁটে, যেন একটা গন্ডার, এদিকে ওদিকে তাকায়ও না। সেদিন গন্ডার হাঁটা হেঁটে বিনয় লজে ঢুকে গেল এবং বেরিয়ে এলো পেছনের ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে। পেছনের সিঁড়িটা আগেই দেখে নিয়েছিল মাধুরী। 3 তলার ছাদ থেকে ঘুরে ঘুরে সব তলার বারান্দা প্রান্ত ছুঁয়ে নেমে এসেছে 1 তলায়। সেখানে রিক্সাওয়ালাদের মালিকের আড্ডা, টিনের শেড। এখান দিয়ে বেরিয়ে এলো রঞ্জন। কিন্তু এত ফিটফাট হয়ে এলো কেন? এই যে একেবারে সাহেব, টাই কোট বুট ছকছক করছে। কেনা স্যুট নয়, বানানো, দারুণ মানিয়েছে। ছিপছিপে মানুষটাকে এখন খোলা কৃপান বলেই মনে হচ্ছে। এদিক ওদিক তাকিয়ে একটা ট্যাক্সি ধরল রঞ্জন। চোখ কপালে উঠে গেছিল সেদিন। কিপ্টের রাজা রঞ্জন ট্যাক্সি চড়েছে আমলান বদনে। চা খাওয়াতে গিয়ে যে কিনা বুক পকেট থেকে 5 টাকার নোট বেরিয়ে গেলে মুখ বেঁকিয়ে ফের ঢুকিয়ে রাখে, বলে, আমার 5খানা পাঁজো। হতভম্ব মাধুরীর সামনে দিয়ে হুশ করে ট্যাক্সিটা বেরিয়ে যেতেই স্বস্তি ফিরে পেয়েছে সে। কপাল ভালো, ফুটপাতেরই ধার ঘেঁষে দাঁড়িয়েছিল আর একটা ট্যাক্সি। উঠে পড়ল সেই ট্যাক্সিতে। মিটার ডাউন করে ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করেছিল, কোথায় যাবেন? উইন্ডস্ক্রিন দিয়ে দূরে ট্যাক্সি দেখিয়ে মাধুরী বলেছিল, ওই যে ওই ট্যাক্সি যেখানে যায়। আর চোখে মাধুরীর দিকে একবার শুধু তাকিয়েছিল ড্রাইভার। তারপর আর কোনো কথা বলেনি। আজকালকার মেয়েরাও গোয়েন্দা হয়েছে, ড্রাইভার তা জানে। চৌরঙ্গির ওপর ট্যাক্সি ছেড়ে দিল রঞ্জন, ছেড়ে দিল মাধুরীও। 5 তলার হোটেলের গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়েছিল সুবেশা একটি মেয়ে। সুবেশা ছাড়া তাকে সুন্দরী আখ্যা দেওয়া যায় না। মেজে ঘষে শরীরটাকে চলনসই করে রেখেছে। মধ্যবিত্ত ঘরের মেয়ে তো বটে, চেহারায় তার ছাপ রয়েছে। রঞ্জন তাকে নিয়ে ঢুকে গেল 5 তলার হোটেলটায়। ঘণ্টাখানিক এদিক ওদিক করছিল মাধুরী, কিন্তু জায়গাটা খারাপ। সুন্দরী মেয়ে একলা ঘুরঘুর করছে দেখে চারপাশ থেকে ঘিরে ধরা ও ঝুঁকি মারা, এমনকি চলুন না ঘুরে আসি আপ্যায়নও শোনা হয়ে গেল। মাধুরী আর দাঁড়াতে পারেনি, মাথা ঘুরছিল। চোখে জল চাপতে গিয়ে চোখে ঝাপসা দেখছিল। কোনো মতে ধর্মতলার মুখে এসে স্বামী চেপে চলে এসেছিল শিয়ালদায়। পরের শনিবার যায়নি ব্যাংকে। রবিবার কিন্তু রঞ্জন যথারীতি ব্যারাকপুরে এসে ওকে নিয়ে গেছিল গান্ধীঘাটে। শুধু জিজ্ঞেস করেছিল, শনিবার এলে না কেন? তার বেশি কিছু জিজ্ঞেস করল না। মাধুরী যে অপকর্ম দেখেছে তা নিশ্চয় জানতে পারেনি রঞ্জয়, তবে আগের চাইতেও বেশি অন্যমনস্ক মনে হয়েছে তাকে। মাধুরীর কথা যখন শেষ হলো তখন জলের ধারা নেমেছিল ওর দুগাল বেয়ে। কবিতা শুধু চাইল ইন্দ্রনাথের দিকে। ইন্দ্রনাথ বলল, ঠিক আছে, আমি দেখছি। পরের রবিবার নাটক দেখিয়ে দিল ইন্দ্রনাথ মিত্র। সকালে আমি আর কবিতা যখন পৌঁছালাম, মাধুরী তার আগেই এসে গেছে।
ইন্দ্রনাথ পাশের ঘরে যোগ ব্যায়াম করছিল। কবিতা ওকে হিড় হিড় করে টানতে লাগলো। অসভ্যতার একটা সীমা আছে ঠাকুরপো। মেয়েটা এসে একলা বসে রয়েছে, আর তুমি শূন্য ঠ্যাং তুলে ঘোড়ার ডিম আসন করছো। এটা ঘোড়ার ডিমের আসন হলো? গায়ে গেঞ্জি ছাড়তে ছাড়তে প্রতিবাদ করেছিল ইন্দ্রনাথ। তুমি জানো, এই আসন জওহরলাল নেহেরু করতেন, তাই এত শার্প ছিল ব্রেন। মেয়েটাকে একলা বসিয়ে রেখে, একলাই তো থাকবে না এখন, তোমার মতো বেরসিক আমি নয়। তার মানে ওরা আসছে। ঘড়ি দেখলো ইন্দ্রনাথ, সময় হয়েছে নিকট, এখন বাঁধন পরাতে হবে। ছিলে ছেঁড়া ধনুকের মতো ঝট করে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছিল মাধুরী। মুখ থেকে নেমে গেছে সমস্ত রক্ত। হ্যাঁ, কে তো হাতির দাঁতের মতো ফর্সা গায়ের রং। আচমকা নিরক্ত হয়ে যাওয়ায় এখন তা কাগজের মতো সাদা। খোলা দরজা দিয়ে ঢুকছে এক তাল পাতার সেপাই। ঢলঢলে শার্ট, প্যান্ট আর কালো গাত্রবর্ণ দেখলেই বোঝা হয়ে গেল সে কে। কুমুদরঞ্জন ঘোষ। পেছনে পেছনে এলো সেই মেয়েটি। তাকেও চিনতে দেরি হলো না। এরকম সুবেশা কিন্তু সুরূপা নয়, একজনই হতে পারে। হোটেলের সেই রহস্যময়ী। খুব আওয়াজ করে নস্যি নিয়ে ইন্দ্রনাথ বলেছিল, ব্যাস এবার শুরু হোক শেষ অঙ্ক। মাধুরী ঘোষ দস্তিদার ওরকম কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলে পেশি টেনে ধরবে। তখন ওই কুমুদরঞ্জন ঘোষকে দিয়ে পা টেপাতে হবে। যেখান থেকে দাঁড়িয়েছেন ওখানে টুক করে বসে পড়ুন। শ্রীযুক্ত কুমুদরঞ্জন ঘোষ, আপনার রঞ্জন রশ্মির আশ্চর্য কাহিনী শুনব সব শেষে। বসুন বসুন, মাধুরীর পাশে বসুন। ফাইন, এইবার শেফালিকা নন্দী। আপনি যত নষ্টের গোড়া, আপনার কাহিনী শুরু হোক সবার আগে। প্লিজ স্টার্ট। নন্দী টাইটেলটা এখনো নিয়ে রেখেছি, রাখবো চিরকাল। কিন্তু ছাদনা তলায় দাঁড়িয়ে যে লোকটা আমার পদবী আর গোত্র পাল্টে দিয়ে গেল, সে যদি থাকতো, আমার মতো সুখী মানুষ দুনিয়ায় আর কেউ থাকতো না। জন্মেছিলাম শেফালিকা দত্ত হয়ে। অনেক আশা আর আনন্দ নিয়ে বিয়ে করেছিলাম ব্যাংকের ম্যানেজারকে। কুবেরদের বাজার দর অনেক। রমাপতি নিজেও তো ছিল ছোটখাটো একটা কুবের। নন্দী পদবী শুনেই বুঝছেন, সুবর্ণ বণিক সম্প্রদায়ের চাপা টাকার খবর অনেকেই রাখে না। কলকাতায় এখনো কত প্রপার্টি ধরে রেখে দিয়েছে তাও ঢাক পিটিয়ে কাউকে জানায় না। কুবেরের বিষয়ে আশায় পেয়েই বোধহয় এত নির্লভ আর এত নীতিবাগীশ ছিল রমাপতি। সোনার খাটে গা, রূপোর খাটে পা দিয়েও যে লোকটা জীবন কাটিয়ে দিতে পারত, সে এসেছিল এই লাইনে খেটে রোজগার করতে। বলতো, বাপ ঠাকুরদা বাগান বাড়ি বানিয়ে আর মেয়ে ছেলে রেখে যত পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করছে। সেইটুকুই তো করলে হতো, তাই না? কেন ও দৌড়তে গেল কালো টাকা লুটোরাদের পেছনে? কেন কেন তাদের মুখোশ খসানোর জন্য কোমর বেঁধে লাগতে গেল? কুচত্রের আঁচলায়তন ভাঙবার ক্ষমতাও ছিল না, চলানো তো দূরের কথা। কিন্তু পায়ের তলায় যারা ঘাস গজাতে দেয় না, তারা পায়ের তলায় কাঁটার খোঁচা কখনো সয়? তাই একদিন কসবার খোলা হাইড্রেনের মধ্যে একটা লাশ পাওয়া গেল। শেষ হয়ে গেল রমাপতি নন্দী। শেষ হয়ে গেল পুলিশি তদন্ত। অপরাধী রয়ে গেল অন্ধকারে, আর রইল আমার বৈধব্য।
থাকবে সারা জীবন। সেই সময় আমার পাশে এসে দাঁড়ালো এক অদৃশ্য মানুষ, এই কুমুদ রঞ্জন ঘোষ। আমাকে বলল, আমি সব জানি, সন্দেহ আমারও হয়েছে, আমি কিন্তু সাবধানে এগিয়েছি। এই কুচক্র আমি ভাঙব, রমপতির অপঘাত মৃত্যুর বদলা নেব, দেশের জন্য একটা অন্তত ভালো কাজ করে যাব, তাতে আমারও মৃত্যু হয় হোক। হ্যাঁ, একথা আমি বলেছিলাম শেফালিকাকে। আমি তাকে কথা দিয়েছিলাম, বদলা আমি নেবই। সেদিন থেকে কুমুদ রঞ্জন ঘোষ হয়ে গেছিল রঞ্জন রশ্মি ঘোষ। মাধুরীকে এর বেশি আর বলিনি। বিয়েটা শুধু আটকে রেখেছিলাম। বিধবা থাকার চেয়ে আইবুড়ো থাকা অনেক ভালো। দেশ শুদ্ধ লোক এখন জেনে গেছে স্ক্যাম নামের শব্দটা। ৩,০০০ কোটি টাকা উধার হওয়ার চাঞ্চল্যকর অপব্যবস্থা। স্ক্যাম শব্দটা কিন্তু ব্রিটিশ ডিকশনারিতে খুঁজে পাবেন না, এটা একটা আমেরিকান স্ল্যাং। নিশ্চয়ই সে দেশেও এরকম ব্যাংক কেলেঙ্কারি হয়। দেশ জুড়ে হইচই পড়ার অনেক আগে থেকেই টাকা সরে যাচ্ছিল ব্যাংক থেকে, কোটি কোটি টাকা। চোখের সামনে দিয়ে টাকার এইরকম উড়ে যাওয়া দেখার পর মানুষের মতো মানুষরা চুপ করে বসে থাকতে পারে না। রমপতিও পারেনি। ব্যাংকের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু ধমক খেয়েছিল, শাস্তির হুমকি শুনেছিল। বেপরোয়া রমপতি তখন একা এগিয়ে গেছিল, তাই ওর লাশ পড়েছিল। যেখানে কোটি কোটি টাকার খেলা চলে সেখানে ২-১০ হাজারের একটা মানুষ খুন করিয়ে দেওয়া যায়, নিখুঁতভাবে কোথাও কোনো সূত্র না রেখে। রমপতি কিন্তু একটু সূত্র রেখে গেছিল আমার কাছে মরার আগে। অন্য ম্যানেজারদের সঙ্গে ওর তেমন দহরম মহরম ছিল না। আমার সঙ্গে ওর মনের মিল ছিল অনেকগুলো বোকামোর জন্য। আমরা সৎ, আমরা ঘুষ নিই না, আমরা মুখ বুঝে অন্যায় বরদাস্ত করি না, অতএব আমরা মূর্খ। টাকা জমা না রেখে ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার বা তুলিয়ে নেওয়ার অনেকগুলো অপব্যবস্থা আছে। এদের নাম রিফান্ড অর্ডার, ডিবেঞ্চার ইন্টারেস্ট, ডিভিডেন্ড ওয়ারেন্ট, ইন্টারেস্ট ওয়ারেন্ট, কমিশন ওয়ারেন্ট। ব্যাংকিং ব্যবস্থায় আরো অনেক পেমেন্ট। এই জন্য ডেজিগনেটেড অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাগ্রিমেন্ট করতে হয় ওয়ারেন্ট ইস্যু করার আগে, তারপর টাকা জমিয়ে দিতে হয়। তখন ব্যাংক হেড অফিস সার্কুলার ইস্যু করে দেয়। কোম্পানি তখন ওয়ারেন্ট বা পোস্ট ডেটেড ওয়ারেন্ট বাজারে ছেড়ে দেয়। সার্কুলার অনুযায়ী ব্যাংক ম্যানেজাররা টাকা দিয়ে যেতে থাকে। আমার প্রথমে সন্দেহ দেখা দেয় একটা 5 তারা হোটেলের অ্যাকাউন্ট নিয়ে। নামটা বলতে পারবো না, অফিসিয়াল সিক্রেসি। প্রথমেই যে টাকাটা জমা দেওয়া উচিত, এই হোটেল কোম্পানি তা জমা না দিয়ে অর্ডিনারি অ্যাকাউন্টের মতোই আস্তে আস্তে টাকা জমা দিয়ে যাচ্ছিল। অপারেটিং ব্যাংকের ম্যানেজার আমি, কিন্তু নিয়ম আমাকে মেনে চলতে হয়। আর তখনই আমার সন্দেহ হয় এত কম টাকা জমা পড়ছে কেন। কৌতূহলের শুরু তখন থেকেই। তখন আমি ধাপে ধাপে এগোতে লাগলাম। ছাত্র জীবনে সংগঠন করেছি, আন্দোলন চালিয়েছি, অন্যায়ের প্রতিকার করেছি, কিন্তু হঠকারিতা কখনো করিনি। এটা আমার ছাত্র জীবনের শিক্ষা। প্রথম ধাপে ওয়াকিবহল করলাম উপরওয়ালাদের। তাদের জানিয়ে দিলাম কি ধরনের বেআইন কাণ্ড চলেছে আমার নাকের ডগায়। যে রিকুইজিট ফান্ড জমা দেওয়ার কথা, এই হোটেলটি তা না দিয়ে বাজার থেকে কোটি কোটি টাকা তুলিয়ে নিচ্ছে। রমাপতির কপালে যা ঘটেছিল আমার কপালে ঘটতো ঠিক তাই, ধমক আর শাস্তির হুমকি। আমি যে ভুল সন্দেহ করিনি, এই হলো তার প্রমাণ। চক্রান্ত একটা রয়েছে, হাতে হাত মিলিয়ে রয়েছে ব্যাংকের ঊর্ধ্বতম ম্যানেজমেন্ট আর হোটেল। নিচু তলার ম্যানেজাররা নাক গলালেই নাক উড়ে যাবে, যেমন গেছে রমাপতি। আমি তখন অপারেশন শুরু করলাম সম্পূর্ণ নিজের ঝুঁকিতে, কারোর সাহায্য না নিয়ে, চাকরির পরোয়া না রেখে, একেবারে নিজের মন গড়া নিয়মে।
ব্যাংকের নিয়ম অনুযায়ী হোটেল কোম্পানির উচিত বাজারে চলিত ইস্যুগুলোর যোগফল টাকা ব্যাংকে জমা দেওয়া, কিন্তু তা তারা করছে না। ডেলি ডেবিটের টাকার চাইতে মাত্র 10-20 হাজার টাকার বেশি করে জমা নিচ্ছে। আমি ঠিক করলাম আমি এদের জব্দ করবই। কোম্পানির গড়পড়তা যত সংখ্যার চেক ডেবিট হতো তা না করে নামমাত্র 2-1টা চেক ডেবিট করে ব্যাংকে বাকি চেক আলাদাভাবে হিসেব তৈরি করে রেগুলার যোগ দিয়ে রাখতে শুরু করলাম। এই হিসেব গোপন রাখলাম নিজের কাছে, ফলে 5 তারা কোম্পানি সন্দেহ করতে পারলো না কত টাকা সত্যিকারের চেক ব্যাংকে জমা হয়ে গেছে। শুধু জানলো অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স রয়েছে। অডিটিং এর নিয়ম অনুসারে তাই তারা ধরা ছোঁয়ার বাইরে। 5 তারার অফিসার নিয়মিত পজিশন দেখে খুশি হয়ে চলে যায়, জানতে পারে না আসল পজিশনটা। সে হিসেব তো আমার কাছে। এইভাবে একটু একটু করে 5 তারাকে টেনে নিলাম আমার পাতা ফাঁদে। তারপর গেলাম দ্বিতীয় ধাপে। 3-4 দিনের টানা ছুটি ব্যাংকে প্রায় থাকে। তাকে তাকে রইলাম এইরকম একটা ছুটির ঠিক আগের দিন দুম করে একদিনই 24,98,00,000 টাকা ডেবিট করে দিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের তোষামত করার লোকের অভাব নেই কোনো ব্যাংকে। অভাব ছিল না আমার ব্রাঞ্চেও। ঝড়ের বেগে খবর চলে গেল সেখানে। চাপ এসে গেল সঙ্গে সঙ্গে। কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, যা করছো কোম্পানিকে জানিয়ে করো। আমার বয়ে গেছে জানাতে। ছুটি তো পড়ে গেছে, এ কদিন ব্যাংক বন্ধ। 24,98,00,000 জমা দেওয়ার সুযোগ তো পাচ্ছে না 5 তারা কোম্পানি। এ টাকা খাতা কলমে ব্যাংক থেকে ধার নিলে ব্যাংকে দিতে হতো বেশ করে 25% সুদ, কিন্তু কলমানি মার্কেট খাটিয়ে 5 তারা কোম্পানি লুটে নিয়েছিল 30-50% সুদ। কৃতপক্ষ তা জানতো, জেনে শুনেও 5 তারাকে দিয়ে যাচ্ছিল টাকা। রমাপতি বলতে গেছিল, তাকে লিখে জানিয়েছিল বকেয়া টাকার জন্য কোনো সুদ নিতে পারবেন না। কেন? আরে ওই পরিমাণ টাকা তোরা অন্য জায়গায় রেখেছে, তোমার ব্যাগরা দেওয়ার কি দরকার? বোকা রমাপতি তার সত্ত্বেও ব্যাগরা দিয়ে মরেই গেল। আমি কিন্তু মরলাম না, যদিও যে কোনো দিনও বডি পড়তে পারে। মাধুরী ভয় পাবে বলে এতদিন এসব বলিনি। কাহার তা আর সহ্য করা যায়? আমরা যারা খেটে খাই, সৎভাবে খেয়ে পড়ে বাঁচতে চাই, আমরা চাকরি পাচ্ছি না। কিন্তু কালো টাকার মালিকরা ব্যাংকের টপমোস্ট ম্যানেজমেন্টদের নিয়ে ফুর্তি ফোয়ারা ছোটাচ্ছিল 5 তারার ঘরে ঘরে। কত মধ্যবিত্ত মেয়েরা কৌমার্য বলি দিচ্ছিল সেখানে। কেউ তার খবরও রাখে না, যে পাপাচার কল্পনাতেও জানা যায় না। তাই চললো অবাধে, কারণ সর্ষের মধ্যেই ঢুকে রয়েছে ভূত। রক্ষক যে সেই হয়েছে ভক্ষক। পাবলিক তা জানবে কি করে? ভাগ্যিস আমি ব্যাংকের ম্যানেজার হয়েছিলাম, তাতেই জানতে পারলাম। জানতে যখন পেরেছি, বিহিত না করলে আমি কি মানুষ পদবাচ্য? যাক, যা বলছিলাম, ছুটির ঠিক আগের দিন আমার এই কীর্তির ফলে 5 তারা কোম্পানির বেআইনি দাদন লেখা হয়ে গেল 24,98,00,000 টাকা। ব্যাংকের ভাষায় যাকে বলে ক্লিন অ্যাডভান্স, সিকিউরিটি ছাড়াই। আনন্দে ডগমগ হয়ে আমি চলে গেলাম ছুটিতে। রমাপতির আত্মা বোধহয় সেদিন কিছুটা শান্তি পেয়েছিল। ছুটি কাটিয়ে ফিরে এসে শুনলাম ব্যাংকের শিরায় উপশিরায় রটে গেছে সেই খবর। কুমুদ রঞ্জন ঘোষ ঘায়েল করেছে 5 তারাকে। পাল্টা প্যাচে ধরাশায়ী কোম্পানি পাগলের মতো ধর্ণা দিয়েছে টপ মোস্ট ম্যানেজমেন্টের কাছে। মুখ রক্ষা করার জন্য ম্যানেজমেন্ট চিঠি দিয়েছে 5 তারাকে, কিন্তু তুলোধনা করেছে বেড়ে বেটাদের নিয়ে। পাচ্ছে না কেবল এই পাতি অফিসারকে। অনেক চিঠির ঝড় বয়ে গেল দু তরফে। পাতি অফিসারের সুবাদে প্রায় 10 লক্ষ টাকারও বেশি সুদ আদায় পেয়ে গেল ব্যাংক। লাভ হলো ব্যাংকের, আমার লাভও হলো না, ক্ষতিও হলো না। মাইনে তো পেলাম, মাইনে পাওয়ার কর্তব্য করেও গেলাম, যার কেউ করতে সাহস পায় না।
কিন্তু ক্ষতি হয়ে গেল 5 তারা আর টপ মোস্ট ম্যানেজমেন্টের। 10 লাখ কি কম কথা? কত বকরা থাকতো ম্যানেজমেন্টের। ফলে মিটিং এর পর মিটিং হয়ে গেল আমাকে নিয়ে, আমাকে ঠান্ডা করার জন্য। নরমে গরমে কতভাবেই না বোঝানো হলো আমাকে, আর বেরো না, যা হচ্ছে হোক। কিন্তু তাই কি হয়? কত রকম টোপ যে পড়েছিল আমাকে কবজায় আনার জন্য, তা বললে মাধুরী হয়তো মূর্ছে যাবে। কত রকম ঘেরাটোপ যে রচনা হয়েছিল আমার হাত পা বেঁধে ঠুটো বানিয়ে রাখার জন্য, তার বিশদ বর্ণনা আর দিতে চাই না। আমি শুধু চালিয়ে গেলাম। খেয়ে তখন রোখে আমায়। উই চিংড়ির মতো লাফিয়ে লাফিয়ে যেখানে ফাঁক পেলাম সেখানেই প্যাচ কষে গেলাম। কাজ ফাঁস করে দিলাম। যা কিছু পাওনা আদায় করে গেলাম। যাই হোক, ফল হলো ভয়ানক। আমাকে বদলি করে দেওয়া হলো। 5 তারাকে প্যাঁচ কষবার সুযোগ থেকে বঞ্চিত করা হলো। তাতে কিন্তু ব্যাংকের ক্ষতিও হলো। কিন্তু তাতে কার কি এসে যায়? ওই ব্রাঞ্চে যদি আরো 10 থেকে 15 বছর আমি থাকতাম, ব্যাংকের মুনাফা বা লাভাংশ হিসেবে কম করে 20 থেকে 30 কোটি টাকা ব্যাংকে হাতে কলমে পাইয়ে দিতাম। কাগজে হিসেবে নয় কিন্তু, করে টাকায়। ভাবতে পারেন, একটা ব্যাংকের একটা শাখায় একজন মাত্র অফিসার যদি এই লাভাংশ এনে দিতে পারে, তাহলে অন্তত বাস্তবসম্মত কনজারভেটিভ হিসেবে শতকরা 10টা শাখায় এই পরিমাণ লাভ এলে প্রতি বছরে আমাদের দেশে একটা করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর করা যায়। চরম অসংযমী ন্যায় নীতিহীন মুনাফাখোরদের হাতে পড়ে আপামর জনসাধারণের ভোগান্তি কোন পর্যায়ে পৌঁছেছে তাও কি ব্যাখ্যা করে দিতে হবে? না, কখনো না। আজও গায়ে রক্ত টকবকিয়ে ওঠে সেই নাটকীয় মিটিং এর কথা মনে পড়লে। 24,98,00,000 টাকার ভাউচার নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল আমাকে। ভাউচার লিখেছিলাম আমি, সই করেছিলাম আমি। 5 তারার ওপর তলায় বসেছিল জরুরি অধিবেশন। মিটিং তো নয়, কাঠ গড়া। সেখানে হাজির হয়েছিল 5 তারার চিফ সেক্রেটারি, ফিনান্স ডিরেক্টর, জয়েন্ট সেক্রেটারি, কম্পিউটার অপারেশনের ডিরেক্টর আর ডিলিং অফিসার। ব্যাংকের তরফ থেকে হাজির হয়েছিল জেনারেল ম্যানেজার, একজন ডেপুটি জেনারেল ম্যানেজার, 3 জন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, একজন ডেপুটি ম্যানেজার আর এই পাতি অফিসার। কত গুরুত্বপূর্ণ সেই মিটিং আন্দাজ করতে পারছেন? পাপছত্রের অংশীদার কারা তা কি আর খুলে বলার দরকার আছে? ব্যাংকের লাভকে এরাই এতদিন ভাগ করে নিয়েছে। আমি ব্যাগরা দিয়েছি বলে আমাকে কাঠগড়ায় তুলেছে। রমাপতি মরেছে, আমিও না হয় মরব, কিন্তু মেরে মরব। চিফ সেক্রেটারি ভদ্রলোককে এমনিতেই একটা ভদ্র বাঘ বললেই চলে। না না না, ভদ্র সিংহ। সিংহর মতোই তার কেশ, আমলগিরের মতো দাড়ি, চোখ দুটোয় সুমেরু কুমেরুর জমাট বড়। কনকনে চোখে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে স্রেফ তুলে ধনা করে গেলেন চোস্ত ইংরেজিতে। ভাগ্যিস ভাষাটার দখল ছিল, তাই রক্ষে। ভদ্র সিংহ আমার চেহারা দেখে বোধহয় ভেবেছে কিংস ইংলিশ শুনলে নিশ্চয় প্যান্ট নষ্ট করে ফেলবো। ধোপা নাপিত কুলি মজুরকেও এভাবে আমরা গালাগালি দিই না। আমি চুপ করে রইলাম। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আমাকে একটু স্নেহ করতেন, আমার সব খবর রাখতেন। কিন্তু আমি যে রঞ্জন রশ্মি হয়ে গিয়ে তাদের সব খবর রাখতে শুরু করেছিলাম তা জানতেন না। এই ভদ্রলোকই আমার হেনস্থা থেকে নরম গলায় আমায় সেন্স অফ ডিউটি সম্বন্ধে 2-4টে ভালো ভালো কথা বললেন সেদিন। ভদ্র সিংহ কনকনে চোখে তাকিয়ে রইলেন আমার দিকে, চিবিয়ে চিবিয়ে বললেন, কুমুদ রঞ্জন ঘোষ। সবিনয়ে আমি বললাম, আগে স্যার, অধীনের নাম কুমুদ রঞ্জন ঘোষ উর্ফ KR ঘোষ।
সংক্ষেপে রঞ্জন ঘোষ। আরো একটা নাম আছে আমার, রঞ্জন রশ্মি ঘোষ। হোয়াট? মানে এক্স রে ঘোষ। আপনার কোম্পানির ভেতর পর্যন্ত দেখে ফেলেছি তো। ইউ পেটি অফিসার? ও ইয়েস, আই অ্যাম আ ভেরি ভেরি পেটি অফিসার। কিন্তু আপনার কোম্পানির সব অফিসাররা ঠিক আছে তো? অ্যাকাউন্ট কিভাবে রাখতে হয় শিখে নিন আমার কাছ থেকে। আপনার কাছ থেকে? সরি সরি স্যার, আপনার কোম্পানির অ্যাকাউন্ট শিখে আমার কি লাভ? ইয়োর ব্যাংক অ্যাকাউন্ট। সেটাও আপনার কাছ থেকে শিখবো না। ইউ ব্লাইটার। ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনার কোম্পানির অ্যাকাউন্ট ঠিক আছে তো? মানে? মানে যে টাকা রেখে যে টাকা তোলার কথা, তা কি হচ্ছে? হু দ্য হেল ইউ আর টু কোয়েশ্চেন মি? কত টাকা ব্যাংকে রেখে কত টাকার চেক ছেড়েছেন বা কত টাকা তুলিয়ে নিয়েছেন, তা তো আপনাকে জানাতে হবে এক্ষুনি। আপনার সাহস তো কম নয়। আপনার ব্যাংকের চেয়ারম্যানরাও আমাদের ক্রেডেনশিয়াল নিয়ে প্রশ্ন তোলে না। আপনার কি অথরিটি আছে? আছে আছে, তাছাড়া এটা তো আপনার কোম্পানির ক্রেডেনশিয়ালের প্রশ্ন নয়, ব্যাংকের অ্যাকাউন্টের প্রশ্ন। ব্যাংক অ্যাকাউন্ট রিকনসাইল করতে গেলে এ প্রশ্ন সদুত্তর তো চাই। সবেগে মাথা ঘুরিয়ে ফিনান্স ডিরেক্টরের দিকে তাকালেন ভদ্রসিংহ, বললেন, এর সঙ্গে আপনি কথা বলুন। ফিনান্স ডিরেক্টর একটি অমায়িক পশু বিশেষ। তিনি আমাকে ডেকে নিয়ে গেলেন পাশের কামরায়, জামাইয়া ধরে একটা দামি সোফায় বসালেন। হুইস্কি রেডি ছিল, অফারও করলেন। আমি সেদিকে না তাকিয়ে বললাম, কি বলতে চান বলে নিন। উনি জবাব না দিয়ে মস্ত টেবিল প্রদক্ষিণ করে পিঠ উঁচু চেয়ারে বসলেন। তখন আমার খেয়াল হলো আমাকে ডেকে এনেছে নিজের চেম্বারে। ড্রয়ার থেকে ডান হাতে কি যেন নাড়াচাড়া করতে করতে আমার দিকে হাসি হাসি মুখ করে চলে রইলেন। এসব লোকেরা হাসি মুখেই খুন করে, তাই আমি সতর্ক হলাম। উনি বললেন, চিফ সেক্রেটারির সঙ্গে এভাবে কথা বলতে আপনার ব্যাংকের চেয়ারম্যানেরও সাহস পায় না। আমি বললাম, আমি তো চেয়ারম্যান নয়। আপনি একটু বুঝে সুঝে কথা বলুন। কি বলতে চান বলে ফেলুন। এভাবে এসব কথা না বললেই ভালো করতে। এবার দেখলাম ফিনান্স ডিরেক্টর তোতলাচ্ছে। আমি চালিয়ে গেলাম, সরি স্যার, আমি নিরুপায়। আপনার কোম্পানির অফিসার আমি নয়, কাজেই আপনার চিফ সেক্রেটারির মন জুগিয়ে কথা বলার দরকার তো আমার নেই। মিস্টার ঘোষ, কেন উনি আমাকে আপনার সঙ্গে কথা বলতে পাঠালেন সেটা বলুন। যদি কিছু বলার না থাকে, এখানে সময় নষ্ট করার দরকার আছে কি বলে আমার তো মনে হচ্ছে না। আপনার যা প্রশ্ন সেটা আমাকে করুন। প্রশ্নটা তো একটাই, আপনার কোম্পানির অ্যাকাউন্ট ঠিক আছে কি? ফিনান্স ডিরেক্টর জবাব না দিয়ে ড্রয়ারটার দিকে তাকালেন। ডান হাতে যা নাড়াচাড়া করছিলেন এবার তা বের করে এনে টেবিলের ওপর রাখলেন। এক তারা নোট, 500 টাকার 100টা নোট, নতুন নোট, নগদ 50,000। উঠে দাঁড়ালাম, বললাম, চলুন, আপনার কথা শোনা হয়ে গেছে। অমায়িক পশু বিশেষের মতোই ফিনান্স ডিরেক্টর আমাকে নিয়ে মিটিং রুমে ফিরে এলেন। চিফ সেক্রেটারিকে বললেন, স্যার, উনি শুধু জানতে চাইছেন আমাদের কোম্পানির অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। চিফ সেক্রেটারি চোখের পাতা না ফেলে কিছুক্ষণ চেয়ে রইলেন ফিনান্স ডিরেক্টরের দিকে। কথা হয়ে গেল চোখে চোখে। তাকালেন ব্যাংকের ম্যানেজারের দিকে, বললেন, তাহলে তো আপনাদের সঙ্গে একটা সিটিং দিতে হবে। জেনারেল ম্যানেজার জবাব যেন তৈরি ছিল, সঙ্গে সঙ্গে বললেন, তাহলে এখন যাই। হ্যাঁ, ব্যাংকের মিটিং ডাকছি, আপনারাও আসুন সেখানে।
মিটিং কিন্তু আজ ডাকা হয়নি। যে তথ্য জানতে চেয়েছিলাম আজও তা ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারেনি, জানতে চায়ও না। জানলে তো আর 5 তারার ঘরে ঘরে মধুজামিনি করা চলবে না। শুধু বদলি করা হয়েছে আমাকে। তার আগে অবশ্য জেনারেল ম্যানেজার তলব করেছিলেন আমাকে তার চেম্বারে, বলেছিলেন রুষ্ট গলায়, তোমার এসব খোঁজ খবরের দরকার কি ঘোষ? আপনি বলছেন দরকার নেই, বলেছিলাম ব্যাকা সুরে। ভবিষ্যতে তাহলে আর কোনো কৈফিয়ত চাইবেন না কোনো কাজের গফিলতির জন্য। ঘোষ, আগে কথা দিই কৈফিয়ত চেয়ে বিরক্ত করবেন না। ওভাবে ব্যাপারটা নিচ্ছ কেন? তাহলে কিভাবে নেব? এরা তো খুব বড় কোম্পানি, এদের ব্যাপার একটু রয়ে সয়ে চারিদিক ওজন করে কথা বলা দরকার। মানতে পারলাম না স্যার। আমার কাছে সব অ্যাকাউন্ট হোল্ডার সমান। কার বড় কোম্পানি কার ছোট কোম্পানি এ বিচার করি না ক্লায়েন্ট হ্যান্ডেল করার সময়। সবাই খদ্দের, সবাই লক্ষ্মী। না, তা তো বুঝলাম। না স্যার, আপনি বোঝেননি। বুঝলে এই উপদেশ আমাকে দিতে আসতেন না। এই কোম্পানিতে আপনার আমার পেটের ভাত মেরে দিচ্ছে, চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে, এদের কাছ থেকে কে কত পেয়েছে জানি না, আমি তো কিছুই পাইনি। ধুম করে লেগে গেলেন জেনারেল ম্যানেজার। ভদ্রলোক এমনিতেই খুব কম কথা বলেন, জুঁয়ের মতো সবাই ভয় পায়। আমি কিন্তু মরার ভয়ে কাটিয়ে উঠেছিলাম বলে যা যা বলবার পটাকট বলে যাচ্ছিলাম। রাগ তো হবেই। কড়া গলায় বললেন, কি বলতে চাইছো? রেগে গেলে তো চলবে না, যা ঘটবার ঘটে গেছে। কজনের চাকরি খাবেন তাই ভাবুন। তার বাইরেও বড় ভাবনা হয়তো আপনার মাথায় ঘুরছে। আপনার নিজের চাকরিটাই না যায়। কারণ একটাই, এই যে টাকা তোলার হুলিয়া, এতে তো সই দিয়েছেন আপনি। এই হুলিয়ার ফলেই তো 5 তারা কোম্পানি গড়পড়তা 10 লক্ষ টাকারও কম রেখে আজ পর্যন্ত ব্যাংক থেকে প্রায় 25 কোটি টাকা তুলিয়ে দিয়েছে। আপনার দায়িত্ব আপনি অস্বীকার করতে পারেন? আমি যে ভাউচারটা লিখেছি সেটা ঘুরিয়ে আপনি লিখতে পারেন? পারলে লিখুন না। যাও যাও, পরে ডাকছি। আমি কিন্তু যাইনি, জবাব না দিয়ে উড়বনা ভান করেছিলাম। চোখ রাঙানিতে ওষুধ হল না দেখে হাঁক ডাক করে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডেকেছিলেন জেনারেল ম্যানেজার। এটা করো ওটা আবল তাবল হুকুম ছেড়ে গেলেন। বেশ বুঝলাম বিলক্ষণ ঘাবড়ে গেছে, সব গোলমাল হয়ে যাচ্ছে। আমি তখন উঠে চলে এসেছিলাম। আসবার সময় বলে এসেছিলাম, পরে ডাকবেন স্যার। স্যার আর ডাকেনি, শুধু বদলির হুমকি জারি করেছিলেন। তারপর থেকেই আমি হুঁশিয়ার হয়েছি। রমপতির কপালে কি ঘটেছিল তা ভুলিনি। বর্ধমানে আমি থাকি একটা পৌত্রিক ভিটেতে, কেউ তো নেই। পাড়ার ছেলেদের দিয়ে খবর নিয়ে জানলাম বাড়ির ওপর কেউ বা কারা নজর রাখছে। বুঝলাম রাতে সাবার করার মতলব। একবার খতম হয়ে গেলে কে আর দেখছে। বাড়ি যাওয়া বন্ধ করলাম। বিনয় লজে ঘর ভাড়া নিলাম। সেখানে অনেক লোকজন। খুন খারাপি এত সোজা নয়। দুদিনে টের পেলাম অফিস থেকে বেরোলেই পেছনে কেউ লাগছে। তখন থেকে বিনয় লজে এ দরজা দিয়ে ঢুকে পেছন দরজা দিয়ে বেরিয়ে যাওয়া আরম্ভ করলাম। রাত কাটানোর জন্য মুচিপাড়ায় এক বস্তি ঘরে ভাড়া নিলাম। বিনয় লজ থেকে বেরিয়ে কিছুটা সময় নিরাপদ কাটানোর জন্য ঢুকতাম খোদ সিংহের গুহে, 5 তারা হোটেলে। কেউ অন্তত সেখানে আমায় খুঁজবে না। ওপরওয়ালার বড় সাহেবেরাও তো নিচে নামেন না। রেস্তোরাঁয় ঢোকে না। সঙ্গে নিয়ে যেতাম শেফালিকাকে, তাতে সন্দেহটা কম থাকে। ওসব জায়গায় একা গেলেই তো সন্দেহ বাড়ে। শেফালিকা আমার প্ল্যানে সাহায্য করেছে। বৈদব্য বেশ গুছিয়ে সেজে গুজে হাজির থাকতে কষ্ট অবশ্য হয়েছে। মাধুরী কিন্তু ভুল ভেবেছে। বেশ বুঝেছিলাম এভাবে বেশি দিন চলবে না। মাধুরী যদি টিকে ধরে ফেলতে পারে ওরাও ধরবে। খবরটা পেলাম ইন্দ্রনাথ বাবুর কাছে। মাধুরী আমাকে ফলো করছে জেনে প্রথমে খুব হাসলাম।
তারপর বুঝলাম খেল খতম হতে আর দেরি নেই। কি করব জানি না, ইনি বললেন এখানে আসতে, তাই এলাম। এরপর কবিতা বলল, আপনি আমার এই ঠাকুরপোটাকে চেনেন না। ও যদি মনে করে, সত্যি যদি মনে করে, তাহলে পৃথিবীর কোনো শক্তিকে আপনার মাথার চুল ছুতে দেবে না। বলে চাইল ইন্দ্রনাথের দিকে। ইন্দ্রনাথ সশব্দে একটি নস্যি নিয়ে বলল, তাই হবে। তাই হয়েওছে। ইন্দ্র ওর মন্ত্রগুপ্তি খাটিয়েছে। কুমুদরঞ্জনের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারেনি, পারবেও না। মাধুরীর গলার মালা দেওয়ার সময় নারদকে ডাকতে হয়নি। খুব খেয়েছিলাম সেদিন। কঞ্জুস দুর্নাম ঘুচিয়েছিল কুমুদ, একদিনেরই জন্য। সবচেয়ে বড় কথা, আজ সত্যিকারের দেশপ্রেম দেখিয়ে যাচ্ছে কুমুদরঞ্জন, অন্য এক ব্রাঞ্চে বসে। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটি হলো একটা ডিটেকটিভ স্টোরি, অদৃশ বর্ধনের লেখা 5 তারার 5। আশা করছি আপনাদের সকলের গল্পটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না। আপনারা যদি অন্য ধরনের কোনো গল্প বা সিরিজ শুনতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেটা নিশ্চয়ই আপনাদের পড়ে শোনাবো। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে। গল্পটাকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।